রাজদীপ ও কাশ্যপ ব্যানার্জির চাল ধরে ফেলল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদেব চ্যাটার্জি বিদ্যার কাছে এলে তখন বিদ্যা বলতে থাকে, কালকে তো আমাদের ভাত কাপড় আছে, আরো অনেক অনুষ্ঠান আছে তাই না? সেই অনুষ্ঠানগুলোর ব্যবস্থা করুন, আমার বাবা মাকে ডাকুন, মিস্টার মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে ডাকুন, মিস্টার কাশ্যপ ব্যানার্জি আসবে, তার ফ্যামিলির সবাই আসবে, আমাদের অনুষ্ঠানটা তো সম্পূর্ণ করতে হবে তাই না? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই সবকিছুই হবে। তখন তখন দেখা যায় এই বললেই তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, তবে এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন, যান। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি সেখান থেকে চলে গেলে বিদ্যা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, এই সিঁথিতে যদি এক ফোঁটা সিঁদুর থাকতো, হাতে হাতে শাখা পলা থাকতো, কত সুন্দর দেখা যেত তাই না? কিন্তু কিন্তু আমার এখন এসব সাজার সময় নেই। এখন আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষিকা, তাই আমি এখন আর এসব সাজবো না। এসব সাজার সময় হলে আমি সুন্দর করে মোটা করে আলতা পরবো, মোটা করে সিঁদুর পরবো, শাখা পলা পরবো, পরে তারপরে সাজবো। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি যখনই বের হবে ঠিক তখনই বিদ্যা এসে বলতে থাকে, কোথায় যাচ্ছেন আপনি? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কেন, আমার একটু কাজ আছে তাই আমি বেরোচ্ছি। তখন বিদ্যা বলতে থাকে, মাফ করবেন, আপনি কোথাও যেতে পারবেন না, আজ তো আমাদের ভাত কাপড়, তাই আপনাকে বাড়িতেই থাকতে হবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ভাত কাপড় দেবে আমার ছেলে, আমি বাড়িতে থেকে কি করব? তখন বিদ্যা বলতে থাকে, আপনার ছেলে নয়, আপনাকেই ভাত কাপড়টা দিতে হবে, কারণ আপনার ছেলের তো নিজস্ব কোনো ব্যবসা নেই, আপনার ছেলে তো নিজস্ব কোনো কাজ করে না যে ও রোজগারে আমাকে আপনার ছেলে ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আর আপনার তো অর্থ সম্পদের অভাব নেই, আপনি তো এই সবকিছুরই মালিক, তাই আপনাকে আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিতে হবে। তখন দেখা যায় রিতের সব বোনেরা বলতে থাকে, এসব তুমি কি বলছো, শ্বশুর মশাই কি কখনো ছেলের বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়? এটা তো বড়দের কাজ, তবে তুমি এভাবে এভাবে ওনাকে কেন বলছো? তখন বিদ্যা বলতে থাকে, আমি যেটা বলেছি ঠিক সেটাই হবে। আমি বলেছি যে আমার ভাত কাপড়ের দায়িত্ব উনি নেবে, সো উনিই নেবে, আর উনি যদি আমার ভাত কাপড়ের দায়িত্ব না নেয় তবে আমি ভাত কাপড় নেব না। আর আর আপনি যদি এখন বেরিয়ে যাওয়ার কথা বলেন তবে কিন্তু আমি কলেজে চলে যাব, আমিও কলেজে যাব। এই কথাটা বললে তখন বিদ্যার কথা শুনে রাজদীপ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। আর তখন রিতের মা বলতে থাকে, প্লিজ বৌমা, তুমি এভাবে তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলো না। তখন বিদ্যা বলতে থাকে, এখনো এখনো বৌমা হইনি, আগে বৌমাটা হতে দিন, তারপরে না হয় বৌমা বৌমা বলে ডাকবেন। তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, এসব কি বলছো, বৌমা হওনি মানে? তুমি তো আমাদের বাড়ির বৌমা তাই না? তখন বিদ্যা বলতে থাকে, বললাম তো এখনো হয়নি, যদি ভাত কাপড়টাই না হয় তবে কি করে বৌমা হব? এরপরে এরপরে রাজদীপ রিতকে বলতে থাকে, রিত, তুই কিছু বলছিস না? তোর সামনে তোর বউ আমাকে এভাবে অপমান করছে, আর তুই চা বানিয়েছিস কার জন্য? তখন রিত বলতে থাকে, কেন, তোমার বৌমার জন্য, তোমার বৌমাকে চাটা খাওয়াবো এই জন্য। তখন তখন রিতের বাবা বলতে থাকে, কখনো তো আমাকে চা বানিয়ে দিসনি, আজ এখন বউয়ের জন্য চা বানাচ্ছিস? তখন রিত বলতে থাকে, কেন, আমি তো দেখেছি মাঝে মধ্যে তুমিও মাম্মিকে চা বানিয়ে দিতে, তবে আমি বানিয়ে দিলে সমস্যা কি? এরপরে এই কথা শুনে রিতের মা হাসতে থাকে। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কি হলো, কথা বলছেন না যে? আপনি বুঝতে পারছেন না যে আপনাকে ভাত কাপড়ের দায়িত্বটা নিতে হবে? আপনি এখান থেকে বেরোতে পারবেন না, আপনি যতই চেষ্টা করুন এখান থেকে কিছুতেই আপনাকে আমি বেরোতে দেব না। এরপরে দেখা যায় তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি অনেক ধুরন্ধর, তুমি অনেক অনেক চালাক মেয়ে। তখন তখন এরপরে দেখা যায় কপিল ফোন করে রাজদীপকে বলতে থাকে, আপনি কোথায়? তখন রাজদীপ বলতে থাকে, এখনো বাড়িতেই আছি। ঠিক তখনই বিদ্যা এসে রাজদীপের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, কাকা কাকামণি, তুমি তো দেখছি আমাকে নিয়ে অনেক টেনশন করছো, আমি একদম এখানে ভালো আছি, আমাকে নিয়ে আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তখন দেখা যায় কপিল বলতে থাকে, না না, তোমাকে নিয়ে কেন টেনশন করব, এমনি ফোন করেছিলাম, জানার চেষ্টা করলাম যে তুমি ঠিকঠাক আছো কিনা। এরপরে বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, তোমাদের এতটা চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে দেখা যায় তখন
বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, তা আমার বাবা কোথায়? আমার বাবার কাছে ফোনটা দাও। তখন কাশ্যপ ব্যানার্জি ফোন ধরে বলতে থাকে, কি হয়েছে বিদ্যা? তুমি তুমি এভাবে হাসাহাসি করছো যে? তুমি কেন ফোন করেছো? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এ বাড়িতে আসো। এ বাড়িতে তো আমার ভাত কাপড়ের অনুষ্ঠান। আমার শ্বশুরমশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তাই তোমাদের নেমন্তন্ন করছি। তোমরা এসে এসে আমার ভাত কাপড়ের অনুষ্ঠানে যোগদান করো, ঠিক আছে? তখন দেখা যায় তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এসব কি বলছো তুমি? শ্বশুরমশাইরা কখনো পুত্রবধূর ভাত কাপড়ের দায়িত্ব নেয়? দায়িত্বটা তো নেয় স্বামী, তবে তোমার শ্বশুর কেন তোমার দায়িত্ব নেবে? তখন বিদ্যা বলতে থাকে, আমার স্বামীর তো কোনো রোজগার নেই, তাই আমি ডিসাইড করেছি আমি আমার শ্বশুর মশাইয়ের থেকেই ভাত কাপড় নেব। আর উনি যদি আমাকে ভাত কাপড়টা না দেয়, তবে আমি কলেজে যাব, আমি ওনাকে এটা বলেছি। এরপরে এই বলে ফোনটা কেটে দিলে তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি অনেক অনেক ধুরন্ধর, অনেক একটি চালাক মেয়ে। তখন তখন বিদ্যা বলতে থাকে, আমি চালাক নয়, যদি ধুরন্ধর বলতে হয় তবে সেটা আপনি নিজে, আর আমি হচ্ছি বুদ্ধিমতী। আমাকে বুদ্ধিমতী বলবেন, ঠিক আছে? এরপরে দেখা যায় সৃঞ্জয়ী বলতে থাকে, তুমি কিন্তু একদম মোটেও ঠিক করছো না, এরকম বিহেভ করে তুমি মোটেও ঠিক করছো না আমার ভাসুর ঠাকুরের সঙ্গে। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, প্লিজ ঠাকুর ঠাকুর শব্দটা ওনার পাশ থেকে বাদ দিয়ে দিবেন, কারণ উনি যা লোক মানুষ, ওনার পাশে ঠাকুর শব্দটা মানায় না। ওনাকে ঠাকুর শব্দটা ওনার নামের পাশ থেকে মুছে দেবেন, বুঝতে পেরেছেন? তখন সঞ্জয় বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি একদম একদম বেয়াদব হয়ে গেছো বিদ্যা। তুমি নাকি অনেক অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তবে তুমি এরকম কথা কেন বলছো? তখন বিদ্যা বলতে থাকে, আমাকে আমাকে অভদ্র বানিয়েছেন আপনারা, আপনাদের মতো এইসব মানুষগুলো, বিজনেসম্যান গুলো, বুঝতে পেরেছেন? আমি ভদ্র ছিলাম, কিন্তু কিন্তু আমাকে অভদ্র বানিয়ে দিয়েছে এই রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি, কপিল ব্যানার্জি, এই মানুষগুলো আমাকে আমাকে এরকম এরকম বেয়াদব বানিয়ে দিয়েছে। তখন তখন দেখা যায় বিদ্যার এমন কর্মকাণ্ড দেখে হাসতে থাকে রিত ও রিতের মা বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি এখন কি চাইছো? তুমি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করবে না? তোমাকে তো সাজতে হবে, তাই না? সুন্দর করে সেজে গুজে তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানে এসে ভাত কাপড় নেবে, তাই তো? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি এখন ঘরে যাচ্ছি, আর আমার আমার রিসেপশনের শাড়িগুলো আপনি আপনি পছন্দ করে দেবেন মিস্টার শ্বশুর মশাই। এই বলে বিদ্যা চলে যায়। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে, প্লিজ আপনি চলে আসুন, আপনার মেয়ে মনে হয় কিছু একটা আন্দাজ করেছে, তাই ও এরকম করে বিহেভ করছে। তাই বলছি আপনারা আপনারা সপরিবারে এখানে এসে ওর ওর ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকবেন, আর আর যে কাজগুলো করতে হবে সেগুলো শ্রাবণ আর কপিলকে বলবেন, ওরাই সবটা করে নেবে। তখন তখন এই বলে ফোনটা কেটে দিলে তখন কাশ্যপ ব্যানার্জি কপিলকে বলতে থাকে, কপিল, তোমাকে এই কাজগুলো শ্রাবণের সঙ্গে মিলে করতে হবে। আমি যেতে পারবো না, আমাকে আমাকে আমার মেয়ের বাড়ি যেতে হবে, মানে বিদ্যার ওখানে যেতে হবে। বিদ্যা কিছু একটা আন্দাজ করেছে, ও আমরা যদি ওখানে না থাকি তবে ও কলেজে চলে যাবে, কলেজে ওকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জিকে বিদ্যার ভাত কাপড়ে অনুষ্ঠানে পরার মতো শাড়ি ডিসাইড করার জন্য উপরে নিয়ে আসা হয়। আর তখন তখন বিদ্যা বলতে থাকে, কি হলো, শাড়ি পছন্দ করে দিন, কোন শাড়িটা আমি পরবো? আপনিই তো পছন্দ করবেন, তাই না? একটা শাড়ি পছন্দ করবেন, তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি, তারপরে আমি কিভাবে মাথা বাঁধবো সবটা তো আপনাকেই ঠিক করতে হবে। তখন রাজদীপ বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি কেন শাড়ি ঠিক করতে যাব? আমি কেন জুয়েলারি ঠিক করতে যাব? আমি কেনই বা মাথার ডিজাইন ঠিক করতে যাব? তখন দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, আপনাকে তো করতেই হবে। আমি বলেছি যেগুলো যেগুলো করতে, সেগুলো অক্ষরে অক্ষরে আপনাকে মানতে হবে, তা না হলে কিন্তু আমি কলেজে চলে যাব, কথাটা মাথায় রাখবেন। এরপরে রাজদীপ চ্যাটার্জি ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে বিদ্যার জন্য শাড়ি বাছতে শুরু করে। এরপরে বিদ্যাকে বলতে থাকে, আচ্ছা, আমি তো রং চিনি না, তাই তাই তোমার কি শাড়িটা দিলে পছন্দ হবে? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, আপনি আমাকে যে শাড়িটা পছন্দ করে দেবেন, আমি সেই শাড়িটাই পরবো, সেই শাড়িটা পরে ভাত কাপড়ের অনুষ্ঠানে যাব। এরপরে দেখা যায়
তখন বিদ্যার জন্য একটি শাড়ি পছন্দ করে রীতের বাবা শাড়িটা পছন্দ করে বিদ্যার হাতে দিয়ে বলতে থাকে, বিদ্যা এই নাও, এই শাড়িটা তুমি পরো, এই শাড়িটাই ভালো লাগছে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, তা এগুলোর সঙ্গে ম্যাচিং ম্যাচিং গয়না কোথায়, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং নেল পালিশ সবকিছুই তো আমার চাই। আমি তো আপনাকে বলেছিলাম যে সবকিছুই আমাকে আমাকে আপনাকেই গুছিয়ে দিতে হবে। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি গয়না পছন্দ করতে বলে রীতের মাকে বলতে থাকে, গয়নাটা একটু দেখিয়ে দাও না, আমি তো এতটা বুঝি না, তাই না? এরপরে দেখা যায় সবকিছু বিদ্যার হাতে বুঝিয়ে দিলে তখন বিদ্যা বলতে থাকে, আজকে আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ না হওয়া অবধি তোমরা দুজনের কেউ যদি এখান থেকে বেরিয়ে যাও তবে কিন্তু আমিও বেরিয়ে যাব। আমি কিন্তু কথা দিলাম, আমিও কলেজে চলে যাব। তাই বলছি এখানেই থাকবে, এখান থেকে তোমরা কেউ কোথাও যাবে না।